আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, যারা আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছেন তাদের জন্য দুটো ব্রেকিং খবর আছে। প্রথম ব্রেকিং খবর, দীর্ঘ 2 বছর পর ইমরান খানের বিরুদ্ধে শক্ত 8টি মামলার জামিন হয়েছে। যে মামলা দিয়ে ইমরানকে ফাঁসি দেওয়ার চেষ্টা করছিল পাকিস্তানের এস্টাবলিশমেন্ট। আর দ্বিতীয় ব্রেকিং খবর, এবার এ বছরের সবচেয়ে বড় হামলা হয়েছে ইউক্রেনের উপর রাশিয়া কর্তৃক। হঠাৎ করে যখন আলোচনা চলছে যুদ্ধবিরতির, তখন রাশিয়া বা ভ্লাদিমির পুতিন কেন পাগল হয়ে গেছে? দর্শক, দুটো প্রসঙ্গে বিস্তারিত খবর দিতে চাই। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, ইউক্রেন রাশিয়া। ইউক্রেনে ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলাস্কায় বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর পুতিন এতটা কনফিডেন্স পেয়েছেন যে তিনি এখন যা খুশি তাই করছেন। বিশ্লেষকরা বলছেন যে পুতিন বিগত সময় যে আক্রমণগুলো করেছে তার চেয়ে এখন বড় মাত্রায় কেন আক্রমণ করছেন। মধ্যপ্রাচ্যের আউটলেটগুলো ধারণা করছে পুতিন আফগানিস্তানের স্ট্র্যাটেজি ফলো করছে। কিরকম? আফগানে যখন তালেবান নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দোহায় বসে বৈঠক করছিল আফগানের যুদ্ধ বন্ধে, ঠিক সেই সময়টা তালেবানরা আফগানে ব্যাপক অ্যাটাক শুরু করে। চারদিক থেকে গর্ত থেকে বেরিয়ে আসে তালেবান সেনারা। এরপর পুরো আফগানকে তারা দখল করে। সেই সময় ন্যাটো আমেরিকান সৈন্যরা পালাতে শুরু করে, পাশাপাশি ভারতীয় কূটনীতিকরা দূতাবাস বন্ধ করে পর্যন্ত পালিয়ে যায়। আমরা দেখেছি মাত্র কদিনে পুরো কাবুল বিজয় করে তালেবানরা। বিষয়টা ছিল কি, দোহাতে হচ্ছে বৈঠক যে আমেরিকা তালেবান আফগান ছেড়ে চলে যাবে। সে বৈঠক চলাকালীন সময় হঠাৎ করে আফগানরা ব্যাপক আকারে মাঠে নামে এবং আক্রমণ শুরু করে। ঠিক সেই পলিসিটা গ্রহণ করেছে কি রাশিয়া। যখন আমেরিকাতে বৈঠক করেছেন পুতিন, এরপরে সোমবার যখন জেলেনস্কি এবং ইউরোপীয় নেতারা আমেরিকার সাথে বৈঠক করছেন, সেই বৈঠক চলাকালীন সময় পুতিন কেন ইউক্রেনের উপর এত ব্যাপক অ্যাটাক করেছে এবং আজকে সবচেয়ে বড় আক্রমণটি করেছে আবারও রাশিয়া। বলা হচ্ছে 575টি ড্রোন, অর্ধশত মিসাইল অ্যাটাক হয়েছে ইউক্রেনের মধ্যে। পুরো লন্ডভন্ড করে ফেলেছে ইউক্রেনকে রাশিয়া। পাশাপাশি আরো বেশ কিছু অঞ্চল থেকে ইউক্রেনীয়দের চলে যেতে বলেছেন রাশিয়া, কারণ আরো বড় আক্রমণ করতে যাচ্ছে দেশটি। বিষয়গুলো একভাবে যদি বিশ্লেষণ করি, এইটুকু বোঝা যায় রাশিয়া এই মুহূর্তে চাইছে যে তারা বড় আক্রমণ করে জেলেনস্কিকে ট্রাম্পের চাপে বাধ্য করতে সমঝোতায়। অর্থাৎ জেলেনস্কি এই মুহূর্তে ইউক্রেনে নেই, তিনি আছেন ধরেন আমেরিকা। আর ঠিক সেই সময়টা পর পর 3 দিন এই বড় আক্রমণ রাশিয়া করেছে, যাতে জেলেনস্কি বুঝতে পারেন বা ডোনাল্ড ট্রাম্প তাকে চাপ দিতে পারে যে তুমি তোমার রাষ্ট্রের বাকি যেটুকু আছে এইটুকু ধ্বংস না করে বরং তুমি চুক্তি মেনে নাও। কারণ পুতিন তোমাকে 3টা শর্ত দিয়েছে। 1, যেটুকু জায়গা সে দখল করেছে তাকে দিয়ে দিতে হবে। 2, তুমি ন্যাটোতে যেতে পারবে না। 3, তুমি ইউরোপীয় ইউনিয়নে যেতে পারবে না। তুমি যদি এই শর্ত মানো তাহলে আসো আমরা যুদ্ধবিরতি ঘটাই। ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলছেন তাহলে আমার লাভটা কি? এতদিন ধরে 3-4 বছর ধরে যে আমি মার খেলাম, আমার দেশ ধ্বংস হলো, আমার ভূমি ধ্বংস হলো, আমার লক্ষাধিক সেনা মারা গেল, মানুষ মারা গেল, তার বিনিময়ে আমার লাভ কি? ডোনাল্ড ট্রাম্প এর উত্তর দেননি। তিনি শুধু বলেছেন তোমার যেটুকু ভূমি আছে সেইটুকু যদি হারাতে না চাও তাহলে চুক্তি মেনে নাও। আর যদি মনে করো তুমি যুদ্ধ চালিয়ে যাবে তাহলে চালাও, যদি বাকি আরো অঞ্চল তাদের দখলে যায় সেটা পরবর্তী আমার কাছে এসে বিচার দিয়ে বলো না, ফেরত দাও। ঠিক এই ব্যাপারে ইউরোপীয় নেতারা আমেরিকাকে বোঝাতে চেয়েছে যে ইউক্রেন কিসের ভিত্তিতে, অর্থাৎ
এই যে এত ক্ষতি হলো, এত মানুষ মারা গেল, ভূমি হারালো, সম্পদ নষ্ট হলো, দেশ ধ্বংস হলো, লাভ কি? ডোনাল্ড ট্রাম্পের একটাই কথা, পুতিন পাগল, তাকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। প্রয়োজনে পুরো দেশ সে দখলে নিয়ে যাবে, সে থামবে না। সে জেলেনস্কিকে ঘৃণা করে, কারণ কোনোভাবে সে তার সাথে বসতেও চায় না। জেলেনস্কি ট্রাম্পকে বলেছে, আপনি পুতিনকে এনে দেন, তার সাথে আমি বসতে রাজি, তাকে আমি ম্যানেজ করব। ট্রাম্প বলেছে, পুতিন তোমার সাথে বসতে রাজি না, তারপরও আমি চেষ্টা করব, কারণ সে তোমাকে বিশ্বাস করে না। তো এই সিচুয়েশনে এসে আটকে গেছে এখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি। শেষ পর্যন্ত এই উত্তর মাধ্যম খেয়ে ইউক্রেন কি মেনে নেবে, নাকি ইউক্রেন গো ধরে বাকি ভূমিটাও হারাবে, সেটা হয়তো সময়ের আলোকে বোঝা যাবে। দর্শক, আসছি দ্বিতীয় প্রসঙ্গে। দ্বিতীয় প্রসঙ্গ হলো ইমরান খানের 9 মে মামলা। 9 মে এটা আসলে কি? ইমরানকে যখন জেলে নিয়ে যাওয়া হয় একটা অন্যায় মামলা দিয়ে জোরপূর্বক, তখন ইমরান খানের উপর হামলা করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আপনারা দেখেছেন যে গ্রেফতারের সময় তাকে গায়ে হাত দেওয়া হয়, ধাক্কাধাক্কি করা হয়। এই বিষয়টি পাকিস্তানের জনগণ মেনে নিতে পারে না, তারা রাস্তায় নেমে আসে, বিক্ষোভ করে। এই সময় ভেতর থেকে ইন্টেলিজেন্সের কেউ কেউ তারা সেনাবাহিনীর কোর কমান্ডে আক্রমণ করে, অর্থাৎ পাকিস্তানের যে কোর কমান্ডার অফিস আছে সেখানে আক্রমণের ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি জায়গায় সেনাবাহিনীর উপর আক্রমণ হয়, গাড়িতে জ্বালাও পোড়াও করা হয়, কার্যালয়ে আগুন দেওয়া হয়। রাষ্ট্র বলছে এটি পিটিআই কর্মীরা করেছে, আর পিটিআই বলছে এটা পিটিআই কে ফাঁসাতে পরিকল্পিত ঘটানো হয়েছে। পিটিআই যা করেছে তারা বিক্ষোভ করেছে, কিন্তু সেনাবাহিনীর কোনো স্থাপনা, সেনাবাহিনীর কোনো সদস্যের উপর আক্রমণ করেনি। এবং এ ব্যাপারে ইমরান খান বলেছেন যে প্রত্যেকটি সিসি ক্যাম ফুটেজ থেকে প্রমাণ করুক, কিন্তু রাষ্ট্র প্রত্যেকটি সিসিটিভি ফুটেজ গায়েব করে ফেলেছে। তখনই সন্দেহ এসছে যে ইমরানকে ফাঁসাতে এটি নেপথ্য থেকে কেউ করেছে, কারণ সেন্সিটিভ জোনের সিসিটিভি ফুটেজ রাষ্ট্রের কাছে থাকার কথা, তাই তো? কিন্তু রাষ্ট্র সেই ফুটেজ দেখাতে পারেনি। ইমরান খান বা পিটিআই বারবারই বলেছে সেই ফুটেজ আপনারা দেখান, তাতে আমরা দেখি যে আমাদের কোন নেতা কর্মীরা কোর কমান্ডার অফিসে আক্রমণ করেছে, কিন্তু তারা দেখাতে পারেনি। এর ফলশ্রুতিতে যে বিষয়টি তৈরি হয়েছে যে ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে বেশ কিছু, অর্থাৎ 8টি মামলা হয়েছে। এই মামলাটি সেনাবাহিনী কর্তৃক হয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেনা কোর্টে এটার বিচারেরও পরিকল্পনা তৈরি হয়েছিল। মূলত আসিম মুনির চেয়েছিলেন তার পূর্বসূরি ইয়াহিয়ার মতো করে তিনি ভুট্টোকে ফাঁসি দেবেন, অর্থাৎ ভুট্টোকেও ঠিক এইরকম পরিকল্পিত মামলায় ফাঁসি দেওয়া হয়। তো ইমরানকে এই মামলাটি দিয়ে আজীবনের জন্য নিষিদ্ধ অথবা ফাঁসি দেবেন। তাই সেনাবাহিনীর উপর এই হামলাটির 8টি মামলা ইমরানের উপর হয়েছে এবং দীর্ঘদিন ধরে ইমরানকে এই মামলায় জামিন দেয়া হয়নি, বরং একের পর এক মামলা ইমরানকে কারাগারে রাখা হয়েছে। তো সবকিছু মিলে আজ পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি তার নেতৃত্বে 3 বিচারপতির যে বেঞ্চ, সেখানে শুনানি হয়। গত কয়েকদিন ধরে শুনানি হয়, আমি পূর্বের খবরগুলোতে বলেছি। এরপর আজকে তারা ইমরান খানের এই জামিন শুনানিতে ইমরানকে জামিন দিয়েছে এবং এই জামিনে ইমরান খানের পক্ষে লড়েছেন ব্যারিস্টার সালমান সফদর এবং রাষ্ট্রপক্ষের যিনি প্রসিকিউটর ছিলেন তিনি ছিলেন পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নাকবি। এই জুলফিকার নাকবিকে নিয়েও নাটকীয়তা কম হয়নি। যখন লাহোর আদালত ইমরান খানের এই 8টি মামলায় জামিন নামঞ্জুর করে, তখন পিটিআইয়ের আইনজীবীরা চলে আসে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যখন প্রথম দিনই এটার ব্যাপারে শুনানি শেষে তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের বক্তব্য তুলে ধরে, তখনই রাষ্ট্র বুঝতে পেরেছে যে এই মামলা ইমরানকে আটকানো যাবে না, কারণ এই মামলা ইমরানের বিপক্ষে, যে ইমরান যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, রাষ্ট্রদ্রোহ করেছে, সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে, তার একটি প্রমাণ রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর প্রমাণ করতে পারেনি। যে কারণে এই বিচার রাষ্ট্রের যিনি প্রসিকিউটর তিনি জুলফিকার নাকবি তিনি হাসপাতালে গিয়ে ভর্তির অভিনয় করলেন। সুপ্রিম কোর্ট তাকে তলব করে, তিনি বলছেন যে তিনি পাতলা পায়খানা ভুগতেছেন, হাসপাতালে আছেন, 7 দিন আগে ডাক্তার তাকে রিলিজ করতে পারবে না। 1 দিন 2 দিন 3 দিন করে সুপ্রিম কোর্টের শুনানিতে তিনি আসেননি।
গতকালকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তিনি যদি বেঁচে থাকে তার হাগা নিচ দিয়ে পড়ুক আর উপরে দিয়ে পড়ুক, হাগা বন্ধ হোক আর পাতলা পায়খানা হোক, তাকে সুপ্রিম কোর্টের শুনানিতে আসতেই হবে যদি বেঁচে থাকে। প্রয়োজনে অ্যাম্বুলেন্সে হলেও তাকে আসতে হবে। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরকে বললেন, আজ তিনি হাজির হলেন। 1 ঘন্টা 30 মিনিট আগে সময় দিয়েছে সুপ্রিম কোর্ট পাকিস্তানের। বলছে যে ইমরানের 8টি মামলায় তিনি যে অপরাধী প্রমাণ করতে আপনাকে যে সময় দেওয়া হচ্ছে প্রমাণ করুন, তার বিরুদ্ধে একটি প্রমাণ পারলে করেন, আমরা শুনতে চাই। তিনি এইটা না ওইটা না এটা না সেটা না ব্লা 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 ব্লা, আমরা এগুলো আর শুনতে চাই না। এই মামলা অনেক দিন হয়ে গেছে, 2-2.5 বছর হয়ে গেছে। এখন আপনি বলেন কেন ইমরানকে জামিন দেওয়া হবে না? তিনি কোনো প্রমাণ তুলতে পারলেন না। সালমান সাফদার, ইমরান খানের পিটিএর যিনি, উনি কিন্তু নির্বাচিত হয়েছেন পিটিএর পক্ষ থেকে পার্লামেন্ট মেম্বার, তাকে আসিফ মনির সরকার, তিনি 2.5 লক্ষের উপরে ভোট পেয়েছেন, তাকে পরাজিত করেছেন মাত্র 20,000 ভোটের একজন প্রার্থীর কাছে। বুঝতে পারছেন? সেই সালমান সাফদার তিনি তখন তার একটা একটা করে প্রমাণ হাজির করলেন যে মাননীয় আদালত, এই মামলায় ইমরান খান যে জড়িত না তার পক্ষে হাজারো প্রমাণ আছে, কিন্তু তিনি যে জড়িত একটি প্রমাণ প্রসিকিউটর দিতে পারেনি। এবং দুঃখজনক হলেও এই মামলায় তিনি আজকে প্রায় 2 বছর কারাগারে আছে। তখন যে আমাদের কোরআনে এবং হাদিসে আছে, একজন ব্যক্তি অপরাধী হলে যদি প্রমাণ না করা যায় তিনি প্রয়োজনে বের হয়ে যায়, কিন্তু একজন মানুষ বিনা অপরাধে যেন একদিনও তার সাজা ভোগ না করে। অর্থাৎ যিনি অপরাধ করেননি তিনি আজ 2 বছরের অধিক কারাগারে আছেন। আর রাষ্ট্র একজন সাবেক প্রধানমন্ত্রীকে জামিন দিচ্ছে না, তার স্ত্রীকে জামিন দিচ্ছে না। এবং সেখানে বলা হয়েছে যে ইমরান খান নামাজের জন্য তাকে যে উজুর পানি দেয়া হয় সেটা নষ্ট, গন্ধ পানি দেয়া হয়, নোংরা পানি দেয়া হয়। গোসলে তাকে যে পানি দেয়া হয় সেটা নোংরা, খারাপ পানি দেয়া হয়। একজন মুসলমানকে তার নামাজে খারাপ পানি দেওয়া পাকিস্তানের মতো একটি রাষ্ট্রে কেউ কল্পনা করতে পারবে? ইমরান খানের স্ত্রী, যিনি একজন ফরহেজগার নারী, তাকেও সেম কারাগারে পচা নষ্ট পানি দেওয়া হয় উজুর জন্য, গোসলের জন্য। তাদেরকে সেখানে তাদের মানে যে জেলের কামরা, খুব ছোট কামরা দেয়া হয়েছে। পূর্বের প্রধানমন্ত্রীদের এসি রুম দেয়া হয়েছে, বড় কামরা দেয়া হয়েছে, কাজের লোক দেয়া হয়েছে তাদের মানে খাবার আনা, জামা কাপড় ইস্ত্রি করার জন্য, টিভি দেখার। কিন্তু ইমরান খানের কিছুই চায়নি। তারপরও ইমরানকে একটা ছোট্ট কামরা দেয়া হয়েছে যেখানে তিনি দাঁড়ালে মাথা আটকে যায়, শুইলে তার পা আটকে যায়। তারপরে ইমরান খান সেখানে থাকতে রাজি আছে। তার কথা যে আমি ভিআইপি কোনো কামরা চাই না, আমি চাই মৃত্যুর পরে আমার আল্লাহর কাছে জান্নাত। এটা ইমরান খানের বক্তব্য। তিনি বলছেন যে আমি কোরআন পড়তে চাই, কিন্তু আমার অধিকাংশ সময় আমার রুমের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়। বাকি সব রুমে বিদ্যুৎ থাকে, আমার রুমে বিদ্যুৎ থাকে না। আমাকে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা করে যে সময়টা জেগে থাকার টাইম বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়। কল্পনা করেন একটা রাজনৈতিক ব্যক্তিকে, মানে হাসিনা আর আসিম মনিরের মধ্যে কোনো পার্থক্য দেখি। খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জেলে ঢুকিয়েছে, যে টাকাটা এখনো ব্যাংকে রয়েছে, 1 টাকাও জিয়া পরিবার তসরুপ করেনি। সেই মামলায় বেগম জিয়াকে জেলে পাঠিয়েছে। মানে তার ক্ষমতা আছে, আদালত তার মতো। কিন্তু পাকিস্তানের আদালত কিছুটা হলেও বাংলাদেশের মতো না। ধরেন আসিম মনির পুরো হাইকোর্ট, নিম্ন আদালত, সুপ্রিম কোর্ট তার দখলে রেখেছে। তারপরও বিচারকরা দেখেন, যে বিচারক ইয়াহিয়া আফ্রিদিকে অনেকগুলো জ্যেষ্ঠ বিচারপতিকে ডেঙিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে বন্দুক ঠেকিয়ে তাকে বসিয়েছে আসিফ মনির, সেনাপ্রধান আসিফ মনির প্রধান বিচারপতি করে। তারপর যখন লাহোরের হাইকোর্ট যখন তাকে জামিন দেয়নি, তখন সুপ্রিম কোর্ট বলেছে কোন ম্যারিটে, কোন কারণে তাকে জামিন দেওয়া হয়নি, কোন কারণে। চিন্তা করেন, এই ব্যক্তিও কিন্তু আসিফ মনিরের লোক, তারপরও তিনি তার চেয়ারে জাতির কাছে এইটুকু দায়বদ্ধতার জন্য এইটুকু হলেও তিনি চেষ্টা করেছেন।